হয়তো এবার এমন কোনো আঘাত করবে যা আমরা কল্পনাও করতে পারছি না। তখন তারা বিদ্রোহ করবে। মধুপুর রাজ্যের রাজা যখন নিজের রাজ্য সামলাতে ব্যস্ত, তখন চারুলতা একা হয়ে পড়বে। আর সেই সুযোগে আমি সকালে স্নিগ্ধ আলো হেমরাজ্যের রাজপ্রাসাদের বড় বড় জানালা দিয়ে ভেতরে এসে পড়েছে। চারুলতা একটি বড় কাঠের চেয়ারে বসে রাজ্যের কিছু হিসাব মেলাচ্ছে। ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালো রাজেশ আর জেসমিন। জেসমিনের চোখে মুখে এক অদ্ভুত অপরাধবোধ আর এক দৃঢ় সিদ্ধান্ত। চারুলতা খাতা থেকে মুখ তুলে তাদের দেখে একটু হাসলেন। আরে জেসমিন, রাজেশ বাবু, আপনারা দুজন এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? তোর মুখটা এমন ভার দেখাচ্ছে কেন রে বোন? কোনো কষ্ট হচ্ছে তোর? দিদি, আমি আর রাজেশ বাবু তোমার কাছে এসে অনুমতি চাইতে এসেছি। আমরা ঠিক করেছি আমরা আজই মধুপুরে ফিরে যাব। আমরা আর এই রাজপ্রাসাদে থাকতে চাই না দিদি। কি বলছিস তুই জেসমিন? এখন হঠাৎ করে যাওয়ার কথা কেন বলছিস? তোরা তো জানিস এই প্রাসাদের রাজ্য তোদেরও। বাবা বাবা ফিরে গেছে, আমি এখানে একা সব সামলাচ্ছি। তোরা থাকলে তো আমার কত জোর বাড়ে। তোরা চলে গেলে আমি কার সাথে সুখ দুঃখের কথা বলবো বলতো? দিদি, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনি আমাদের যে সম্মান আর ভালোবাসা দিয়েছেন তা আমরা কোনো দিনও বলতে পারবো না। কিন্তু দিদি, এই রাজকীয় জীবন আমাদের জন্য নয়। আমি একজন সাধারণ ঘরের ছেলে। আমার বাবা মধুপুরের মোড়ল ছিলেন, সে এখন বৃদ্ধ হচ্ছেন। তাদের এখন আমাদের খুব প্রয়োজন। আর জেসমিন ও রাজকীয় সুখ ছেড়ে আমার সাথে এক সাধারণ কুড়ে ঘরের সংসার পাততে চায়। আমরা চাই মাটির কাছাকাছি থাকতে, যেখানে কোনো চক্রান্ত নেই, কোনো ভয় নেই। চারুলতার চোখে জল নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, রাজেশ বাবু, আপনি আমার ভাইয়ের মতো, আর জেসমিন আমার ছোট বোন। আপনারা কি ভাবছেন আমি কি আপনাদের আটকে রাখবো? কিন্তু এই সময়টা বড্ড খারাপ। রত্নগড়ের রানী রূপমঞ্জুরি এখনো আমার চারপাশ দিয়ে চক্রান্তের জাল বুনছে। আপনারা চলে গেলে আমার ডান হাত ভেঙে যাবে। জেসমিন, তুই কি পারবি তোর দিদিকে এই বিপদের মুখে ফেলে একা রেখে যেতে? দিদি, তুমি একা নও, রাজপুত্র অরুণ তোমার সাথে ছায়ার মতো আছে। পুরো হেমরাজের